হ্যাঁ, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। রাজশাহী কলেজ বিজনেস স্টাডিজ গ্রুপ হতে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমতাজ আলী, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণী প্রথম হিসাব বিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায়। আজকে আমাদের সপ্তম ক্লাস। গত 6টি ক্লাসে আমরা ধারাবাহিকভাবে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, উদ্দেশ্য, লেনদেন, লেনদেনের বৈশিষ্ট্য, লেনদেনের অর্থাৎ হলো হিসাব সমীকরণ চিনতে গেলে কতগুলো গুরুত্বপূর্ণ উপাদান আমাদেরকে মনে রাখতে হবে, সে সমস্ত উপাদানগুলো জেনেছি। হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব কি, কিভাবে সেটি প্রভাব বিস্তার করে থাকে, সেটা গাণিতিকভাবে এবং মৌখিকভাবে অর্থাৎ লিখিত দুইভাবে আমরা শিখেছি। প্রিয় শিক্ষার্থী, গতদিন আমরা একটি অঙ্ক দিয়ে অর্থাৎ গত ষষ্ঠ ক্লাসে আমরা কিছু লেনদেন দ্বারা জাবেদা এবং হিসাব সমীকরণ প্রস্তুত করেছি। সেটি আমরা এক নজরে একটু দেখে নিব, নিয়ে আজকে আমাদের নির্ধারিত যে ক্লাস, সে ক্লাসে আমরা চলে যাব। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি গত ক্লাসটা একটু দেখে আসি, যে গত ক্লাসে আমরা যেটি আলোচনা করেছি, আমরা গত ক্লাসে আলোচনা যেটি করেছিলাম সেটি হলো আমরা কিছু তথ্য দিয়েছিলাম তোমাদের। সে তথ্যের আলোকে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে হিসাব বিজ্ঞানগুলো আমরা আলোচনা করব, অর্থাৎ অঙ্কের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের যে ভূমিকাটুকু আমাদের আলোচনা করতে হয়, যে সকল উপাদান থাকলে আমরা বারবার বলে থাকি যে এগুলো আমরা হিসাব বিজ্ঞানে কিভাবে প্রয়োগ করে থাকব, যার আলোকে আমরা গতদিন, প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে আছে, আমরা একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। সেই হোমওয়ার্কটা আমরা একটু আলোচনা করব তোমাদের সাথে, যেটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম 1 ফেব্রুয়ারি 2013 জনাব নাকিক ব্যবসায় 80,000 টাকা বিনিয়োগ করেন। তার অন্যান্য তথ্যগুলো ছিল এরকম: 2 তারিখে অর্থাৎ 1 ফেব্রুয়ারি তারিখে নগদে 20,000 টাকার পণ্য বিক্রয়। 3 তারিখে আমরা দিয়েছিলাম রহিমের নিকট থেকে পণ্য ক্রয় 4,000 টাকা। 4 নম্বর এন্ট্রি আমরা দিয়েছিলাম করিমের নিকট থেকে চেক পাওয়া গেল 6,000 টাকা। নগদে পণ্য ক্রয় 8,000 টাকা, ব্যাংকে জমা দেওয়া হলো আমাদের 10,000 টাকা। এবং প্রাপ্য বিলের বিনিময়ে মাল বিক্রয় বা পণ্য বিক্রয় ছিল 5,000 টাকা। নগদে বেতন প্রদান 2,000 টাকা এবং চেকে ভাড়া প্রদান ছিল আমাদের 3,000 টাকা। 4 তারিখে যে এন্ট্রিটা ছিল, বলা হচ্ছে 9 তারিখে এসে 4 তারিখে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হয়েছে। 10 নাম্বার এন্ট্রি ছিল আমাদের কাজলের নিকট 10,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 9,800 টাকা পাওয়া গেল, অর্থাৎ কাজল নামক একজন দেনাদার, তার নিকট থেকে আমরা 10,000 টাকা পাবো, কিন্তু প্রকৃতপক্ষে পেয়েছি আমরা 9,800 টাকা। 11 নম্বর এন্ট্রি ছিল, প্রিয় শিক্ষার্থী, আমাদের কামালের প্রাপ্য, অর্থাৎ কামাল আমাদের নিকট থেকে পাবে 9,000 টাকা, যার পূর্ণ নিষ্পত্তিতে 8,900 টাকা প্রদান করা হলো। সর্বশেষ এন্ট্রিটি আমাদের ছিল ব্যাংক থেকে উত্তোলন করা হলো 4,000 টাকা। এবং এরই আলোকে তোমাদের আমরা করণীয় দিয়েছিলাম, অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো, জাবেদা তৈরি করো, অর্থাৎ প্রত্যেকটা এন্ট্রির জাবেদা যেটি থাকবে সেটি তৈরি করতে হবে, হিসাব সমীকরণ প্রস্তুত করো এবং প্রমাণ করো যে আসলে হিসাব সমীকরণ আমাদের সঠিক এবং শুদ্ধভাবে আমরা তৈরি করতে পেরেছি। গত ক্লাসের যে হোমওয়ার্কটা ছিল সেটি এরকম একটি হোমওয়ার্ক ছিল। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যেটি আবার পুনরায় আলোচনা করব, ওইটি অঙ্কটা নিয়ে আমরা কথা বলবো, যদি পারি আরেকটি অঙ্ক নিয়ে আমরা কথা বলবো, যার প্রেক্ষিতে আমরা বলতে চাচ্ছি, প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের সপ্তম ক্লাসে আমরা যেটি শিখব সেটি হলো সৃজনশীল প্রশ্ন কিভাবে সমাধান করতে হয়। তোমরা জানো হিসাব বিজ্ঞানের যে 10টি চ্যাপ্টার, প্রথম অধ্যায়ের 10টি চ্যাপ্টারের মধ্যে 5 নাম্বার অধ্যায়টি হলো আমাদের হিসাব নীতিমালা সংক্রান্ত, যার জন্য এই 9টি চ্যাপ্টার থেকে যে কোনো 10টি প্রশ্নে 11টি প্রশ্ন করা হবে এবং 11টি প্রশ্ন থেকে যে কোনো 60টি প্রশ্নের
উত্তর দিতে হবে সিকিউ এর ক্ষেত্রে। তো সে সিকিউ বা সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো করার ক্ষেত্রে আমরা জানি অ্যাকাউন্টিং এ কয়ে থাকে 2 মার্ক, খয়ে থাকে 4 মার্ক এবং গয়েও থাকে 4 মার্ক। যার প্রেক্ষিতে আমরা সৃজনশীল প্রশ্নগুলো করার ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী একটু মনে রাখতে হবে, কারো কারো ধারণা হতে পারে যে কয়ের উত্তর আগে করব, তারপরে ক্ষয়ের উত্তর করব, তারপরে গয়ের উত্তর করব। সেটি করতে পারলে ভালো, না করলে অঙ্কের যে খুব বেশি বেমানান হবে তাও না। তবে যে কোনো প্রশ্নের আমরা যখন সৃজনশীল উত্তর করতে যাব, ওই ক খ গ এ 3টি করার পরে আরেকটি সৃজনশীলে আমরা যাব বা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, কথা না বাড়িয়ে আজকে আমরা আবারও আমাদের প্রবলেমটুকু একটু দেখে নিই, যার আলোকে আমরা কি কি করতে চাচ্ছি। বলা হচ্ছে 1 ফেব্রুয়ারি 2013 নাকিব নামে বা নকিব নামে একজন ব্যবসায়ী বা কারবারে 80,000 টাকা বিনিয়োগ করেন। তার ফেব্রুয়ারি মাসে অন্যান্য তথ্যগুলো নিম্নরূপ ছিল। নগদে ছিল 20,000 টাকার পণ্য বিক্রয় রহিমের নিকট থেকে, অর্থাৎ আমরা গতদিনও যেটি বলেছি আজকেও সেটি বলি, কোনো ব্যক্তির নিকট ক্রয় বা বিক্রয় করা হলে নগদ কথাটি যদি উল্লেখ না থাকে তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে উক্ত লেনদেনটি ধারে সম্পন্ন হয়েছে। অর্থাৎ রহিমের নিকট থেকে ধারে পণ্য ক্রয়, আবার করিমের নিকট থেকে চেক পাওয়া গেল। করিম মানে হলো যার কাছে আমি বাকিতে বা ধারে আগে সেবা বা পণ্য বিক্রয় করেছিলাম, সেই করিম নামক ভদ্রলোক বা দেনাদারের নিকট থেকে আমার চেক পাওয়া গেল 6,000 টাকা। নগদে পণ্য ক্রয় করা হয়েছে, ব্যাংকে জমা দেওয়া হয়েছে। এরপরে প্রাপ্য বিলের বিনিময়ে পণ্য বিক্রয় আছে, নগদে বেতন প্রদান আছে, চেকে ভাড়া প্রদান আছে এবং 4 তারিখের যে লেনদেন সেটি আমরা, অর্থাৎ হলো রহিমের নিকট থেকে যে বা করিমের নিকট থেকে যে চেকটি আমরা পেয়েছি, যদি আগের অঙ্কে যাই 4 তারিখে যেটি ঘটেছে আমাদের, যে করিমের নিকট থেকে যে চেকটি পেয়েছিলাম আমরা 6,000 টাকা, সেটি আসে 9 তারিখে ব্যাংকে জমা দেওয়া হয়েছে। এছাড়া কাজলের নিকট থেকে 10,000 টাকার পণ্য নিষ্পত্তিতে 9,800 টাকা পাওয়া গেছে। এটি জানতে হবে, আমাদের এখানে বাট্টা অন্তর্ভুক্ত আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা বলেছিলাম বাট্টা 2 প্রকার, একটি হলো নগদ বাট্টা আর একটি হলো কারবারি বাট্টা। যদিও পরিমাণ বাট্টা নামে আরেকটি বাট্টা আছে, সেটাকেও কারবারি বাট্টা বলা হয়ে থাকে। মনে রাখতে হবে কারবারি বাট্টা এবং নগদ বাট্টা চেনার উপায় গতদিন বা তার আগের ক্লাসেও আমি বলেছিলাম, আবারও তোমাদের স্মরণ রাখার স্বার্থে বলে দিচ্ছি। পণ্য ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে যে বাট্টা লিপিবদ্ধ থাকবে বা উল্লেখ থাকবে, আমি আবারও বলি, পণ্য ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে যে বাট্টা সেটিকে বলা হয় কারবারি বাট্টা, এবং কারবারি বাট্টা কখনোই হিসাবভুক্ত হয় না। অর্থাৎ কারবারি বাট্টা বাদ দিয়ে তারপরে যে টাকাটুকু থাকবে সেটিকে বলে আমাদের অঙ্কে লিপিবদ্ধ করতে হবে। কিন্তু দেনাদারের নিকট থেকে আদায় অথবা পাওনাদারকে পরিশোধ, ভালো করে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, দেনাদারের নিকট থেকে আদায়, পাওনাদারকে পরিশোধ অথবা পূর্ণ নিষ্পত্তি, এই কথাগুলো যখন থাকবে তখন জানতে হবে সেটি হলো নগদ বাট্টা। নগদ বাট্টা অবশ্যই অঙ্কে লিপিবদ্ধ করতে হবে। আদায়ের ক্ষেত্রে বাট্টা হয় প্রদত্ত বাট্টা, এবং পরিশোধের ক্ষেত্রে যে পরিমাণ কম টাকা পরিশোধ করা হয় সেটি হলো আমাদের প্রাপ্ত বাট্টা। তাহলে 10 তারিখে যেটি সেটি হবে প্রদত্ত বাট্টা, এবং 11 তারিখে যে বাট্টা সেটি হলো আমাদের প্রাপ্ত বাট্টা, এবং ব্যাংক থেকে উত্তোলন করা হলো আমাদের 4,000 টাকা। এই লেনদেনগুলো থেকে আমাকে যেটি করতে হবে, অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা ক নাম্বারটা একটু টেকনিক্যালি, আমরা যখন অঙ্ক শিখে যাব তখন ক নাম্বার অতি দ্রুত এবং খুব সহজে তৈরি করে নিব, কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে আমরা হিসাব সমীকরণ এবং জাবেদা পাশাপাশি তৈরি করে নিয়ে আমরা পরে দেখব যে আসলে আমাদের কোনটি অনগদ লেনদেনের পরিমাণ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যেটি বলেছিলাম যে হিসাব সমীকরণ প্রস্তুত করতে গেলে আমার একদিকে থাকে যাবতীয় সম্পত্তি, অপর দিকে থাকে দায় এবং মালিকানা সত্ত্ব। তো আমরা শুরু থেকে যদি দেখি যে সম্পদ এবং দায় পাশে কি কি আমরা আইটেম গুলো পাই, তাহলে অঙ্কের দাগ টানতে বা অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। আমরা লক্ষ্য করে দেখি 1 তারিখে নগদ এবং মূলধন আছে, অর্থাৎ এখানে নগদের একটা সম্পত্তির ঘর পেয়ে গেছি। 2 তারিখে নগদ আছে এবং বিক্রয় আছে, বিক্রয়ের আলাদা কোনো ঘর করা হয় না। 3 তারিখে পাওনাদারের একটা ঘর পেয়েছি, 4 তারিখে দেনাদারের আরেকটি ঘর পেয়েছি, 6 তারিখে ব্যাংকের আরেকটি কলাম আমরা পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা যে সম্পত্তির কলামগুলো পেলাম, অর্থাৎ নগদ পেয়েছি, দেনাদার পেয়েছি এবং ব্যাংক পেয়েছি, এবং দায় পাশে পেলাম মূলধনের ঘর পেয়েছি, পাওনাদারের ঘর পেয়েছি। এরপরে আমরা প্রাপ্য বিল নামে আরেকটি সম্পত্তির কলাম পেয়েছি। এছাড়া আমার
ব্যাংক আগেই আমরা দেখিয়েছি, ব্যাংক কলাম, অর্থাৎ তাহলে সম্পত্তির পাশে যদি আমরা এখন কলামগুলো একটু সুস্পষ্টভাবে জানতে চাই, তাহলে নগদ, দেনাদার, ব্যাংক, প্রাপ্য বিল, এই 4টি কলাম আমরা পেলাম। আমি আবারও বলি, নগদ, ব্যাংক, দেনাদার এবং প্রাপ্য বিল। এবং তাহলে কলাম আমরা কয়টি পেলাম? 4টি পেলাম। আর দায় পাশে পেলাম 2টো কলাম, একটি হলো আমাদের মূলধন হিসাব, আরেকটি হলো আমাদের পাওনাদার হিসাব। আর আমরা জানি আয়, ব্যয়, উত্তোলন, এগুলো সাধারণত কার সাথে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে? এগুলো সাধারণত আমাদের অন্তর্ভুক্ত হয়ে থাকে মালিকানা সত্ত্বের সাথে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যেটি করব সেটি হলো একটি হিসাব সমীকরণের কলাম টেনে নিব, আর পাশাপাশি প্রতিটি কলামের আমরা জাবেদা করব এবং তার ভিত্তিতে আমরা হিসাব সমীকরণে প্রয়োগ করব। হিসাব সমীকরণ প্রস্তুত। 28 ফেব্রুয়ারি 2013 আমরা হিসাব সমীকরণের কলামগুলো টেনে নিলাম। একদিকে থাকে আমার যাবতীয় সম্পত্তি, এবং আমরা যেটি করলাম প্রথমে দিলাম তারিখ, সম্পত্তি সমূহ যেটিকে আমরা এ দ্বারা ইন্ডিকেট করে থাকি, আর এই পারে থাকে আমাদের দায় ও মালিকানা সত্ত্ব, যেটিকে আমরা এল প্লাস ওই দ্বারা ইন্ডিকেট করে থাকি। আরেকটি কলাম হলো আমাদের মন্তব্যের কলাম। শিক্ষার্থীদের আমি আহ্বান জানাবো যে আমরা পাশাপাশি অঙ্কগুলো একটু দেখে নিই এবং দাগগুলো টেনে আমরা গতদিন যে হোমওয়ার্কটা দিয়েছিলাম কে কতটুকু সঠিক ভাবে করতে পেরেছো সেটি একটু দেখে নাও এক নজরে। এখন সম্পত্তির যে কলাম এবং দায় পাশে যে কলাম, আমরা সম্পত্তির 4টি কলাম পেলাম প্রিয় শিক্ষার্থী। একটি হলো নগদ, ব্যাংক, তারপরে দেনাদার বা প্রাপ্য হিসাব, যেটি খুশি লিখতে পারো, প্রাপ্য বিল। অপরদিকে দায় পাশে পেলাম আমরা 2টি কলাম, একটি পাওনাদার, অপরটি হলো আমাদের মূলধন বা মালিকানা সত্ত্ব। আমরা 1 নাম্বার এন্ট্রি দেখব কি লেখা আছে, সেটির জাবেদা করব এবং সঙ্গে সঙ্গে সেটি আমরা হিসাব সমীকরণে প্রয়োগ দেখাবো। আমরা যদি দেখি 1 ফেব্রুয়ারি তারিখে জনাব নকিব ব্যবসায়ে 80,000 টাকা বিনিয়োগ করেছেন, অর্থাৎ সেক্ষেত্রে আমরা পাশাপাশি যেটি বলেছিলাম দুটো একসঙ্গে করব। 1 তারিখ জাবেদা হবে নগদান হিসাব, ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট 80,000 টাকা। প্রশ্ন আসতে পারে প্রিয় শিক্ষার্থী যে স্যার হিসাব সমীকরণ প্রস্তুতের সময় আমাদেরকে জাবেদা করতে হবে কিনা। না, জাবেদা করতে হবে না, কিন্তু আমি যেটি বলেছি সেটি হলো যে অঙ্ক করার স্বার্থে অঙ্কগুলোকে ভালোভাবে অবজার্ভ করার ক্ষেত্রে, ধারণ করার ক্ষেত্রে, মনে রাখার জন্য আমাদেরকে সবসময় যেটি করতে হবে সেটি হলো জাবেদাটা যদি আমরা সঙ্গে সঙ্গে শিখে নিতে পারি তাহলে যে কোনো চ্যাপ্টারের অঙ্ক আমরা খুব সহজেই অনুধাবন করতে পারবো এবং তার সমাধান করতে পারবো। আমরা বলেছিলাম যদি লেনদেন হয় প্রতিটি লেনদেনের আগে দুটো পক্ষকে আমার
আইডেন্টিফাই বা শনাক্ত করতে হবে। এখানে আমরা দুটি পক্ষ পেলাম, একটি হলো কারবারে নগদ টাকা নিয়ে আসা, তাহলে আমরা জানবো নগদ টাকা কারবারে আগমন হয়ে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে, নগদান ডেবিট হয়েছে। অপরদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মূলধনও বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা নগদান ডেবিট পেলাম, মূলধন ক্রেডিট পেলাম। নগদ সম্পত্তি ডেবিট মানে ওই সম্পত্তির ঘরে হিসাব সমীকরণে যে যোগ করে দিব, অর্থাৎ 1 তারিখে এসে নগদের ঘরে যোগ করে দিব আমরা 80,000 টাকা। একইভাবে মূলধনের ঘরে যোগ করে দিব আমরা 80,000 টাকা এবং মন্তব্যের ঘরে লিখব প্রিয় শিক্ষার্থী, সেটি হবে আমাদের বিনিয়োগ। আমরা 1 নাম্বার কলাম শেষ করেছি, অর্থাৎ 1 তারিখের হিসাব। লেনদেনের একদিকে যেমন জাবেদা কমপ্লিট করেছি, অপরদিকে আমরা হিসাব সমীকরণও কমপ্লিট করে নিয়েছি প্রিয় শিক্ষার্থী। আমরা যদি 2 তারিখের লেনদেনগুলো দেখে থাকি, তাহলে আমরা দেখতে পাবো নগদে 20,000 টাকার পণ্য বিক্রয় করা হলো। এখানেও আমাদের দুটো আইটেম জড়িত আছে প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ হল দুটি পক্ষ আছে। একটি হলো বিক্রয় আয়, আর আয়ের মাধ্যমে কারবারে দুটো বিষয়ের অবতরণ হয়। কারবারে হয় নগদের আগমন হবে অথবা প্রাপ্য হিসাব বা দেনাদারের সৃষ্টি হবে। যেহেতু নগদে পণ্য বিক্রয় করা হয়েছে, অর্থাৎ কারবারে নগদের আগমন হয়েছে, অপরদিকে বিক্রয়ের পরিমাণও বা আয়ের পরিমাণ বৃদ্ধি হয়েছে। আমরা জানি সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট এবং আয় বৃদ্ধি পেলেও ডেবিট। তাহলে জাবেদা যদি আমরা করি, তাহলে পাই নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ হলো আমাদের 20,000 টাকা। এখন নগদান হিসাব ডেবিট, নগদের ঘরে যে আমরা যোগ করলাম 20,000 টাকা, আর বিক্রয় মানে আয়, আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ মূলধনের সাথেও যোগ হবে আমাদের 20,000 টাকা। এখানে আমরা লিখে দিব পণ্য বিক্রয়, পণ্য বিক্রয়। 2 নাম্বারও শেষ, আমরা একটু দাগ টেনে দিব। আমরা যোগ নামিয়ে নামিয়ে অঙ্ক করা দেখিয়েছি, আমরা সরাসরি অঙ্ক করা দেখিয়েছি। তোমাদের যেটা পছন্দ হয় সেটাই করবা তোমরা। 3 তারিখ রহিমের নিকট থেকে পণ্য ক্রয়। আমরা কিছুক্ষণ আগেই তোমাদের সাথে আলোচনা করলাম, কোনো ব্যক্তির নিকট থেকে পণ্য ক্রয় এবং নগদ কঠাসে যদি উল্লেখ না থাকে, তাহলে আমাদের মনে করতে হয় সেটি ধারে, অর্থাৎ হলো ধারের পণ্য ক্রয়। তাহলে এখানে আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার বা প্রদেয় হিসাব, পাওনাদার হিসাব। তোমরা চাইলে এখানে ব্র্যাকেটে লিখতে পারো রহিম হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হলো আমাদের 4,000 টাকা, অর্থাৎ রহিমের নিকট থেকে আমি 4,000 টাকার পণ্য ক্রয় করেছি প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা যেটি পেলাম, একটু লক্ষ্য করে দেখো তোমরা, ক্রয় হলো খরচ, ক্রয় বা ক্রয় খরচ হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাহলে মালিকানা সত্ত্ব থেকে বাদ। অপরদিকে 4,000 টাকা মালিকানা সত্ত্ব থেকে বাদ। অপরদিকে পাওনাদার ক্রেডিট মানে দায়ের পরিমাণ বৃদ্ধি, পাওনাদারের সাথে ঘরে যোগ হলো 4,000 টাকা। আমরা মন্তব্যের ঘরে অবশ্যই লিখবো, কারণ যেহেতু মালিকানা সত্ত্বের সাথে যোগ বা বিয়োগ হয়েছে। এখানে লিখলাম আমরা পণ্য ক্রয়। আমরা যদি 4 নাম্বার এন্ট্রির দিকে যাই প্রিয় শিক্ষার্থী, করিমের নিকট থেকে চেক পাওয়া গেল। সাধারণত এখানে তোমরা দুটো বিষয় অবলোকন করতে পারো। চেক পাওয়াকে একটা সময় মনে করা হতো নগদ পাওয়া, আধুনিক কালে চেক পাওয়াকে ব্যাংক হিসাব বলে গণ্য করা হয়। অর্থাৎ হলো তোমরা দুটো জাবেদার যে কোনো একটি প্রয়োগ করতে পারো। অর্থাৎ হলো চেককে যদি নগদ বলে গণ্য করো, তাহলে যেটি হবে নগদান হিসাব, নগদান অবলিক, আমি দুটোই লিখে দিলাম,
ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার করিম হিসাব ক্রেডিট ৬,০০০ টাকা। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করতে হবে আমরা কি লিখলাম। আমরা লিখলাম ৪ তারিখে করিমের নিকট থেকে ৬,০০০ টাকার চেক পাওয়া গেল। যদি ওটিকে তোমরা নগদান বলে গণ্য করো তাহলে হবে নগদান হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। আর যদি তোমরা মনে করো যে না স্যার, নগদ পাওয়াটাকে আমরা যেহেতু চেক পেয়েছি, চেককে নগদ কেন মনে করব, সেটিকে ব্যাংক হিসেবেই আমরা গণ্য করলাম, তাহলে হবে ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এখন যারা নগদান বলে গণ্য করবা তারা নগদের সাথে যোগ করবা, যারা ব্যাংক বলে গণ্য করবা তারা ব্যাংকের সাথে যোগ করবা। তাহলে আমরা যে কোনো একটি কাজ করতে পারি। আমরা নগদান হিসেবে ট্রিট করলাম, তাহলে ৪ তারিখ নগদান হিসাব ডেবিট মানে নগদের সাথে ঘরে যোগ করলাম আমরা ৬,০০০ টাকা, দেনাদার খরচ বাদ দিলাম আমরা ৬,০০০ টাকা। তোমরা চাইলে যেটি করতে পারো প্রিয় শিক্ষার্থী, নগদ ব্যাংকের সাথে যোগ করতে পারো ৬,০০০ টাকা এবং দেনাদার থেকে বাদ দিতে পারো ৬,০০০ টাকা। এখানে মন্তব্যের কলামে হবে না, কারণ হলো মালিকানার সত্ত্বের সাথে কোনো যোগ বা বিয়োগ হয় নাই। এরপরে আমরা ৫ নাম্বার এন্ট্রিতে যাব। ৫ নাম্বার এন্ট্রি যদি আমরা দেখি নগদে পণ্য ক্রয়, তাহলে আমরা জানি নগদ কারবার থেকে চলে যাবে এবং পণ্য বা খরচের পরিমাণ বৃদ্ধি পাবে, তাহলে আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ আমরা জানি ৮,০০০ টাকা। ক্রয় আমরা আগে জেনেছি প্রিয় শিক্ষার্থী, সেটি হলো খরচ, তাহলে মালিকানা সত্ত্ব থেকে বাদ হলো আমার ৮,০০০ টাকা। অপরদিকে নগদান ক্রেডিট মানে নগদ থেকে বাদ হলো আমার ৮,০০০ টাকা। এখানে আমরা লিখব ক্রয় হিসাব, মন্তব্যের কলামে লিখে দিলাম। আমাদের ৫ নাম্বার এন্ট্রিও কমপ্লিট হয়ে গেল। আমরা ৬ নাম্বার কলামে গিয়ে যদি দেখি কি আছে, আমাদের ৬ নাম্বার এন্ট্রি আমাদের কি আছে, তাহলে ৬ নাম্বার এন্ট্রি আমরা দেখি ব্যাংকে জমা দেওয়া হলো। অর্থাৎ ব্যাংকে জমা দিলে এখানে দুটো পক্ষ পেয়েছি, একটা ব্যাংক অপরটি নগদান, তাহলে নগদের পরিমাণ কমে যাবে এবং ব্যাংকের পরিমাণ বেড়ে যাবে, দুটোই সম্পত্তি। তাহলে যে সম্পত্তি বাড়বে প্রিয় শিক্ষার্থী সেটি ডেবিট এবং যে সম্পত্তির পরিমাণ কমবে সেটি ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হলো আমাদের ১০,০০০। ব্যাংক বেড়ে গেছে, ব্যাংকের ঘরে যে আমরা যোগ দিব ১০,০০০ টাকা, আর নগদের পরিমাণ কমে গেছে, নগদ থেকে বাদ দিব আমরা ১০,০০০ টাকা। এইখানেও লক্ষ্য করতে হবে আমাদের মন্তব্যের কলামে কিছু আসবে না, কারণ এখানে মালিকানা সত্ত্বের সাথে কোনো যোগ বা বিয়োগ করা হয় নাই। আমরা ৭ নাম্বার এন্ট্রি যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই প্রাপ্য বিলের বিনিময়ে বিক্রয়। আমরা জানি বিক্রয় ৩টি মাধ্যমে হতে পারে, একটি নগদে বিক্রয়, আরেকটি চেকে বিক্রয়, ৪টি মাধ্যমে বিক্রয় সম্পন্ন হয়ে থাকে। একটি হলো নগদে বিক্রয়, আরেকটি হলো ধারে বিক্রয়, আরেকটি চেকে বা ব্যাংকের মাধ্যমে বিক্রয়, অপরটি হলো বিলের মাধ্যমে বিক্রয়। যে মাধ্যমেই বিক্রয় হোক না কেন, বিক্রয় সবসময় ক্রেডিট। আমরা জানি ন্যাচারালি বিক্রয়ের বা আয়ের খাত হলো ক্রেডিট, আর যে মাধ্যমে বিক্রয় হবে সেটি হবে ডেবিট। তাহলে ৭ নাম্বার এন্ট্রি আমরা যদি করি তাহলে আমরা প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয়
হিসাব ক্রেডিট টাকার পরিমাণ যদি আমরা দেখি তাহলে আমরা পাই 5,000 টাকা। এখন যদি আমরা দেখি বিক্রয় হলো আয়, আয় হলে যেটি হয় সেটি হলো মালিকানা সত্ত্বের সাথে যোগ হবে আমার। তাহলে 7 তারিখ লিখে আমরা প্রাপ্য বিল নামে একটি ঘর কলাম সম্পত্তির আগেই করে রেখেছি, সেখানে যোগ হবে 5,000 এবং বিক্রয় বা মালিকানা সত্ত্বের সাথে যোগ হবে আমাদের 5,000 টাকা। এখানে আমরা মন্তব্যের কলামে লিখলাম পণ্য বিক্রয়। আমাদের 7 তারিখও হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী। আমরা 8 নাম্বার কলামে যদি একটু যাই, 8 নাম্বার এন্ট্রি আমরা কি লিখেছি, নগদে বেতন প্রদান 2,000 টাকা এবং চেকে ভাড়া প্রদান হলো আমার 3,000 টাকা। অর্থাৎ বেতন প্রদান করেছি নগদে আমি 2,000 টাকা এবং চেকে ভাড়া প্রদান করেছি আমি 3,000 টাকা। আমরা চাইলে এই দুটোকে মিলে একটা জাবেদা করতে পারি অথবা আলাদা আলাদা জাবেদাও করতে পারি। তোমাদের সাথে আমি আলাদা আলাদা করে দেখাই দিচ্ছি। অর্থাৎ 8 নাম্বারে 8 ক হবে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট টাকার পরিমাণ হবে আমার 2,000 টাকা। আর খ যদি আমরা করি তাহলে পাবো আমরা ভাড়া হিসাব ডেবিট, ব্যাংক হিসাব যেহেতু চেকের মাধ্যমে প্রদান করা হয়েছে, ব্যাংক হিসাব ক্রেডিট টাকার পরিমাণ হলো আমাদের 3,000 টাকা। এখন প্রথমটার যা আমরা ও হিসাব সমীকরণে তার প্রভাবটা দেখব, প্রয়োগ দেখব। বেতন খরচ, খরচ মানে আমরা জানি মালিকানা সত্ত্ব থেকে বাদ 2,000 টাকা, নগদান থেকে বাদ হলো আমার 2,000 টাকা। কয়ের কাজ আমরা শেষ করেছি। ক্ষয়ে গিয়ে ভাড়া সেটিও খরচ, মালিকানা সত্ত্ব থেকে বাদ 3,000 টাকা, ব্যাংক থেকে বাদ 3,000 টাকা। অর্থাৎ তারা একসঙ্গে যদি আমরা জাবেদা করতাম তাহলে লিখতাম বেতন হিসাব ডেবিট 2,000 টাকা, ভাড়া হিসাব ডেবিট 3,000 টাকা, নগদান ক্রেডিট 2,000 টাকা এবং ব্যাংক হিসাব ক্রেডিট হলো আমার 3,000 টাকা। আর তোমরা চাইলে পাশাপাশি নিচে দিয়েও করতে পারো, টেনে একসঙ্গেও করতে পারো, কোনো সমস্যা বা কোনো প্রবলেম নেই। তাহলে এটি হবে বেতন ও ভাড়া হিসাব বা ভাড়া খরচ। আমরা 8ও শেষ করেছি। আমরা 9-এ যাব। 9-এ যেটি আছে প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করতে হবে তোমাদের। 9-এ আছে 4 তারিখের প্রাপ্ত চেক জমা দেওয়া হলো। আমরা আবারও বলি 4 তারিখে আমাদের প্রাপ্ত চেকের পরিমাণ কত ছিল, আমরা যদি একটু লক্ষ্য করে দেখি 4 তারিখে প্রাপ্ত চেকের পরিমাণ ছিল আমার 6,000 টাকা, যেখানে 4 তারিখে দেওয়া আছে। সে চেকটি কি করা হলো, আমাদের বলা হচ্ছে 4 তারিখে প্রাপ্ত চেকটি কোন তারিখে জমা দেওয়া হলো, অর্থাৎ হলো 9 তারিখে যে জমা দেওয়া হলো। তাহলে আমরা যে প্রয়োগটি করেছি সেক্ষেত্রে এখন আমাদের যে মূল কাজটি অর্থাৎ হলো আমরা ব্যাংক হিসেবে লিখতে পারবো না, এখন আমাকে নগদান হিসেবেই প্রয়োগ করতে হবে। কারণ আমরা ব্যাংক হিসেবে যদি লিপিবদ্ধ করি তাহলে আবার 4 তারিখের চেক 9 তারিখে আবার কেন পুনরায় আমরা ব্যাংকে আবার জমা দিব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যেটি জাবেদা করব, ব্যাংক হিসাব, ব্যাংকে জমা দিলাম ব্যাংক হিসাব ডেবিট, নগদের পরিমাণ এখন হ্রাস পেল, নগদান হিসাব ক্রেডিট, আমার টাকার পরিমাণ 6,000 টাকা। আমার 9 তারিখ ব্যাংকের পরিমাণ বাড়লো, ব্যাংকে যোগ দিলাম আমি 6,000, নগদের পরিমাণ কমেছে, নগদ থেকে বাদ দিলাম আমি 6,000 টাকা। আমরা 1, 2, 3 জাবেদাটা একটু মিশাই দিব যেহেতু আমাদের জায়গা স্বল্প। আমরা 4 পর্যন্ত মিশাই দিলাম। তাহলে এখন
যদি 10 তারিখে যাই, 10 তারিখে যেটি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, কাজলের নিকট থেকে 10,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 9,800 টাকা পাওয়া গেল। এখানে 3টি পক্ষ জড়িত আছে। কামাল হলো দেনাদার, তার কাছ থেকে পাবো আমি 10,000 টাকা। ভালো করে মনে রাখতে হবে, পণ্য বিক্রয় বা সেবা প্রদান করলে দেনাদার বা প্রাপ্য হিসাব হয় ডেবিট, আর দেনাদারের নিকট থেকে যখন আদায় করা হয় তখন দেনাদার হয়ে যায় ক্রেডিট। এখানে দেনাদারের নিকট থেকে আদায় হয়েছে এবং তার প্রেক্ষিতে নগদে পাওয়া গেছে কত টাকা? 9,800 টাকা। আমরা 10 নম্বরের টির একটু দেখে নিব। তোমরা লক্ষ্য করে দেখো, নগদান হিসাব ডেবিট 9,800 টাকা, দেনাদার কাজল হিসাব ক্রেডিট 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করতে হবে, আমরা দেনাদারকে করলাম ক্রেডিট 10,000 টাকা দিয়ে, আর নগদানকে ডেবিট করলাম 9,800 টাকা দিয়ে। আমরা জানি জাবেদার দুই পক্ষ সমান হয়, কিন্তু এখানে সমান হয় নাই। পূর্ণ নিষ্পত্তিতে পাওয়ার কথা 10,000 টাকা, পেয়েছি আমি 9,800 টাকা। কম পেয়েছি কত টাকা? 200 টাকা। এটি হলো আমাদের খরচ বা প্রদত্ত বাট্টা। প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট 200 টাকা। এখন দেখো দুই পারে 10,000 টাকা মিলে গেছে আমাদের। এখন এর প্রয়োগটা কি লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী। নগদান ডেবিট মানে নগদের পরিমাণ আমার বৃদ্ধি পেয়েছে 9,800 টাকা, দেনাদারের পরিমাণ হ্রাস পেয়েছে আমার 10,000 টাকা। দেনাদারকে আমি হ্রাস করলাম 10,000 টাকা দিয়ে, এবং বাট্টা হলো খরচ। খরচ হলে কার থেকে বাদ যাবে? মালিকানা সত্ত্ব থেকে বাদ যাবে 2,200 টাকা। এটির নাম দিলাম প্রদত্ত বাট্টা। লক্ষ্য করতে হবে, এখন 9,800 এবং 10,000 পার্থক্য হলো -200, ওই পারে ও -200 আমাদের দুই পারে মিলে গেছে। এখন 11 নম্বর এন্ট্রি যদি দেখি প্রিয় শিক্ষার্থী, কামালের প্রাপ্য মানে কামাল নামে একজন পাওনাদার বা প্রদেয় হিসাব আছে, সে আমাদের কাছ থেকে বা কারবার থেকে পাবে 9,000 টাকা। পূর্ণ নিষ্পত্তিতে তাকে প্রদান করা হয়েছে 8,900 টাকা। প্রিয় শিক্ষার্থী, ধারে পণ্য ক্রয় বা খরচ করলে পাওনাদার বা প্রদেয় হিসাব হয় ক্রেডিট, কিন্তু পাওনাদারকে যখন প্রদান করা হয় তখন পাওনাদারের পরিমাণ হয়ে যায় ডেবিট। 11 নাম্বার এন্ট্রি, পাওনাদার হিসাব, তোমরা চাইলে নাম দিতে পারো পাওনাদার কামাল, ডেবিট 9,000 টাকা। নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 8,900 টাকা। কম যেটি হলো সেটি হলো প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট 100 টাকা। এখন লক্ষ্য করে দেখো দুই পাশে এখানেও মিলে গেছে আমাদের। তাহলে আমরা পাওনাদার ডেবিট করলাম মানে পাওনাদার থেকে বাদ দিব 9,000 টাকা। নগদান ক্রেডিট মানে নগদ থেকে বাদ দিব 8,900 টাকা। প্রাপ্ত বাট্টা আয় মূলধন বা মালিকানা সত্ত্বের সাথে যোগ করব আমরা 100 টাকা, নাম দিব প্রাপ্ত বাট্টা। এটাও যদি আমরা দুই পক্ষে একটু মিলাই নিই যে আমাদের হলো কিনা, তাহলে লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, 9,000 মাইনাস 100 টাকা প্লাস, তাহলে মাইনাস থাকলো 8,900, এপারেও মাইনাস 8,900 টাকা। সর্বশেষ 12 নাম্বার এন্ট্রি যেটি আমাদের যে এন্ট্রি বা দাখিলা, সেটি আমরা ব্যাংক থেকে উত্তোলন করা হলো 4,000 টাকা। প্রিয় শিক্ষার্থী একটু মনে রাখতে হবে, ব্যাংক থেকে উত্তোলন করলে যদি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করে তাহলে হবে উত্তোলন ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, আর কারবারের প্রয়োজনে যদি উত্তোলন করে তাহলে হবে নগদান ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। প্রশ্নটি হলো এখানে যেহেতু ব্যক্তিগত উল্লেখ নেই, যার জন্য সেটিকে আমরা কারবারের স্বার্থে উত্তোলন বলে ধরে নিলাম। তাহলে জাবেদা করলাম আমরা
নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হলো আমাদের, এন্ট্রিটি আমরা একটু দেখে নিই। টাকার পরিমাণ হলো আমাদের 4000 টাকা। এখন যেটি করলাম নগদান ডেবিট, অর্থাৎ হলো নগদের সাথে আমরা যোগ করব 4000, আর ব্যাংক ক্রেডিট মানে ব্যাংক থেকে বাদ দিব আমরা 4000। আর যেহেতু মালিকানা সত্ত্বের সাথে কোনো যোগ বিয়োগ নাই, যার জন্য এখানে মন্তব্যের কলামও কিছু বসবে না। এখন আমরা যদি একটু যোগ বিয়োগ করে নেই নগদের কলাম, তাহলে কত পাই প্রিয় শিক্ষার্থী? 80,000 যোগ 20,000, 1,00,000 টাকা। 1,06,000 মাইনাস 8,000, তাহলে হবে 98,000। 88,000, 86,000, 80,000, 80,000। আমরা একটু ক্যালকুলেটর ধরে নিয়ে এটে, তাহলে নিখুঁত, অর্থাৎ আমাদের 1,00,000 যোগ 6,000 মাইনাস 8,000 মাইনাস 10,000 মাইনাস 2,000 মাইনাস 6,000 যোগ 9,800 মাইনাস 8,900 যোগ 4,000, 84,900 টাকা আমরা পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থী। নগদের ব্যালেন্স পেয়ে গেলাম। 10 আর 6 16, 16 থেকে 3 বাদ দিলে 13, 13 থেকে 4 বাদ দিলে 9,000, অর্থাৎ ব্যাংকের কলাম পেয়ে গেলাম পজিটিভ ভ্যালু 9,000 টাকা। দেনাদারের পরিমাণ পেয়ে গেলাম। আমরা যদি লক্ষ্য করে দেখি, তাহলে প্রথমেও হলো আমাদের মাইনাস 6,000 মাইনাস 10,000, দ্যাট ইজ মাইনাস 16,000। প্রাপ্য বিল পেয়ে গেলাম আমরা প্লাস 5,000। এইখানে হলো মাইনাস 5,000। এখন আমরা মালিকানা সত্ত্বের ঘরে যদি যাই, তাহলে 1,00,000 মাইনাস 12,000 প্লাস 5,000 মাইনাস 5,000 মাইনাস 200 প্লাস 100, 87,900। 87,900 মাইনাস 5,000 82,900। এই পারে যে দেখব 84,900 প্লাস 9,000 প্লাস 5,000 মাইনাস 16,000, পেয়ে গেলাম আমি 82,900। অর্থাৎ আমরা যেটি বলেছি যে হিসাব সমীকরণ প্রস্তুত করতে হবে এবং প্রমাণ করতে হবে যে আমাদের হিসাব সমীকরণ সঠিক হলো কি না। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি একটু দেখি অঙ্কটা, পুরো অঙ্কের আমরা জাবেদা করেছি 1 থেকে 12 পর্যন্ত। প্রথম জাবেদাটা করেছি আমরা নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। এজন্য নগদের ঘরে যোগ করেছি 80,000 টাকা এবং মূলধনের ঘরে যোগ করেছি আমরা 80,000 টাকা। দ্বিতীয় জাবেদাটা করেছি আমরা নগদে পণ্য বিক্রয়, নগদ বেড়েছে, নগদের সাথে যোগ করেছি এবং বিক্রয় মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্বের সাথেও যোগ করেছি 20,000 টাকা। তৃতীয় জাবেদাটা করেছি আমরা ধারে পণ্য ক্রয়, অর্থাৎ হলো ক্রয় ডেবিট, পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয় হলো খরচ, মালিকানা সত্ত্ব থেকে বাদ, এবং পাওনাদার বা প্রদেয় হিসাব বৃদ্ধি পেয়েছে, প্রদেয় হিসাবের ঘরে যোগ করেছে। চতুর্থ জাবেদা হলো দেনাদারের নিকট থেকে চেক পাওয়া গেল 6,000 টাকা, এটিকে আমরা নগদ বলে গণ্য করেছি। নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। নগদের সাথে যোগ করেছি 6,000 টাকা, দেনাদারের কলাম থেকে বাদ দিয়েছি আমরা 6,000 টাকা। পঞ্চম এন্ট্রিটা হলো আমাদের নগদে পণ্য ক্রয়। আমরা জাবেদা করেছিলাম ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। ক্রয় খরচ মালিকানা সত্ত্ব থেকে বাদ, নগদান হিসাব ক্রেডিট, এর জন্য নগদ থেকেও বাদ হলো আমাদের
8,000 টাকা। 6 তারিখে আমরা যেটি করেছি সেটি হলো আমাদের ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। তাহলে ব্যাংকের পরিমাণ বাড়লো এবং নগদের পরিমাণ কমে গেছে। ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট 10,000 টাকা। ব্যাংক বেড়েছে, ব্যাংকের ঘরে আমরা যোগ করেছি 10,000 টাকা। নগদের ঘরে কমে গেছে, নগদের ঘর থেকে আমরা বাদ দিয়েছি 10,000 টাকা। 7 তারিখে বলা হচ্ছে প্রাপ্য বিলের বিনিময়ে পণ্য বিক্রয়। আমরা জাবেদা করেছি প্রাপ্য বিল ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য বিল যেহেতু সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, প্রাপ্য বিলের ঘরে যোগ করেছি 5,000 টাকা এবং বিক্রয় মালিকানা সত্ত্ব অর্থাৎ মূলধন বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্বের ঘরে যোগ করেছি আমরা 5,000 টাকা। আমরা 8 তারিখে দুটো লেনদেন দেখছি, একটি বেতন আর একটি ভাড়া। বেতনটা নগদে প্রদান করা হয়েছে, এই জন্য বেতন খরচ, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বেতন খরচ তাই মালিকানা সত্ত্ব থেকে বাদ, নগদান ক্রেডিট এই জন্য নগদ থেকেও আমরা বাদ দিয়েছি। সেকেন্ড জাবেদা যেটি আমরা করেছি সেটি হলো ভাড়া প্রদান করা হয়েছে চেকের মাধ্যমে, এই জন্য ভাড়া হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ ভাড়া সেটিও খরচ, আমাদের ভাড়া মালিকানা সত্ত্ব থেকে বাদ দিয়েছি এবং ব্যাংক থেকেও বাদ দিয়েছি আমরা 3,000 টাকা। 9 তারিখে বলা হয়েছে যে 4 তারিখের যে প্রাপ্ত চেক সেটিকে আমরা ব্যাংকে আবার জমা দিয়েছি 9 তারিখে, এই জন্য জাবেদাটা করলাম ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ ব্যাংকের ঘরে আমরা যোগ করেছি 6,000 টাকা, নগদ থেকে বাদ দিয়েছি আমরা 6,000 টাকা। 10 তারিখে খুবই ইম্পর্টেন্ট, দেখো এখানে বাট্টা সংক্রান্ত, অর্থাৎ হলো পূর্ণ নিষ্পত্তিতে পাওয়া গেছে, নগদ টাকা পাওয়া গেছে, নগদান ডেবিট। যতটুকু পাওয়া যায়নি সেটি খরচ, প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট এবং কার কাছ থেকে পেলাম, দেনাদারের কাছ থেকে পেলাম, দেনাদার হিসাব ক্রেডিট। নগদান ডেবিট করেছি 9,800 টাকা, নগদের ঘরে আমরা যোগ করলাম প্রিয় শিক্ষার্থী 9,800 টাকা। দেনাদার ক্রেডিট, দেনাদার থেকে বাদ দিলাম আমরা 10,000 টাকা এবং 200 টাকা কম প্রদত্ত বাট্টা খরচ, মালিকানা সত্ত্ব থেকে বাদ দিয়েছি আমরা 200 টাকা। 11 তারিখে এটিও বাট্টা সংক্রান্ত কিন্তু প্রদান, আমরা জাবেদা করেছি পাওনাদার হিসাব ডেবিট 9,000 টাকা, মানে পাওনাদার পাবে 9,000 টাকা, তাকে প্রদান করা হয়েছে পূর্ণ নিষ্পত্তিতে 8,900 টাকা, নগদান ক্রেডিট 8,900 টাকা এবং কম প্রদান করা হয়েছে 100 টাকা, প্রাপ্ত বাট্টা ক্রেডিট 100 টাকা। পাওনাদার ডেবিট, পাওনাদারের ঘরে আমরা বিয়োগ করেছি 9,000 টাকা। নগদান ক্রেডিট, নগদ থেকেও বাদ দিয়েছি আমরা 8,900 টাকা। প্রাপ্ত বাট্টা আয়, মালিকানা সত্ত্বের ঘরে যোগ করেছি আমরা 100 টাকা। সর্বশেষ যে এন্ট্রি সেটি হলো আমরা পেয়েছি, সেটি হলো ব্যাংক হতে তোলন করা হয়েছে। আমরা ধরিয়ে নিয়েছি যেটা কারবারের স্বার্থে বা কারবারের প্রয়োজনে, যার জন্য আমরা জাবেদা দিলাম নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা প্রুভও করে নিয়েছি প্রিয় শিক্ষার্থী যে সমীকরণের পরিমাণ 8,82,900 টাকা। এইখানে লক্ষ্য করে দেখো যেগুলো মাইনাস ফিগার সেগুলোকে আমরা ব্র্যাকেট দিয়েছি, তোমরা চাইলে মাইনাস রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। আমরা খ এবং গ একসঙ্গে করে নিলাম, খ করেছি জাবেদা, গ করলাম হিসাব সমীকরণ, অথবা খই হলো আমার হিসাব সমীকরণ, গই হলো আমার জাবেদা, হয়েছে পারিউলাই। প্রশ্নটা হলো কয়ের উত্তর আমরা এখনো পাইনি, অনগদ লেনদেনের পরিমাণ। প্রিয় শিক্ষার্থী, অনগদ লেনদেন মানে কি, নগদ ডেবিট অথবা ক্রেডিট কোনো পক্ষই যখন থাকবে না তখন তাকে আমরা বলি অনগদ লেনদেনের পরিমাণ। 1 নম্বরে নগদ আছে, 2 হবে না, 2 নম্বরে নগদ আছে, এটি অনগদ হবে না, 3 নাম্বারটা হলো অনগদ লেনদেনের পরিমাণ। 3 নাম্বার পাশাপাশি আমরা 3 নাম্বারে কি আছে আমাদের, ধারে পণ্য ক্রয়, তাহলে এটি অনগদ লেনদেন। 4 তারিখে যেটি আমাদের ছিল, আমরা একটার পর একটা এখন আইডেন্টিফাই করে নিব যে আমার কোনটা অনগদ লেনদেনের পরিমাণ এবং কোনটা নগদ লেনদেনের পরিমাণ। যেমন আছে 1 তারিখে নগদ সংক্রান্ত আছে, সেটি অনগদ লেনদেনের পরিমাণ হবে না, 2 তারিখও হবে না। আমরা এখন কয়ের উত্তরটা এখানে একটা একটা করে এন্ট্রি দেখে নিব এবং তার উত্তরটা আমরা করে নিব। এখানে কয়ের উত্তর যেটি আমরা যেভাবে করব, যেহেতু বলেছিলাম যে সৃজনশীল পদ্ধতিতে আমরা আলোচনা করব আজকে, তাহলে লিখব কয়ের উত্তর অনগদ লেনদেনের পরিমাণ আমরা চালিয়ে দিতে পারি তারিখ বিবরণ, টাকার পরিমাণ, তারিখ বিবরণ
পরিমাণ তারিখ হলো আমাদের ফেব্রুয়ারি 3, কারণ 1-2 নগদ সংক্রান্ত আছে, হয় নগদ ডেবিট অথবা ক্রেডিট যদি থাকে তখন তাকে অনগদ লেনদেন বলতে পারবো না। অনগদ লেনদেন বলতে হলে ডেবিট এবং ক্রেডিট কোনো পক্ষই নগদ থাকবে না। তাহলে 3 তারিখ ধারে পণ্য ক্রয় 4,000 টাকা। 4 তারিখে লেনদেন যদি আমরা যাই, করিমের নিকট থেকে চেক পাওয়া গেল, এটিকে যেহেতু নগদ সংক্রান্ত ধরেছে সুতরাং এটিও আসবে না। আর 5 নম্বরে নগদ আর সেটিও আসবে না। ব্যাংকে জমা দিল, ব্যাংক টু নগদ, এটিও আসবে না। আমরা চলে যাব প্রাপ্য বিলের বিনিময়ে পণ্য বিক্রয়, এখানে নগদ উল্লেখ নেই কোনো পক্ষেই। তাহলে এটি হলো ফেব্রুয়ারি 7, প্রাপ্য বিলের বিনিময়ে পণ্য বিক্রয়। টাকার পরিমাণ হলো আমাদের 5,000 টাকা। আমরা 8 নাম্বার যদি দেখি, প্রথমটি হলো নগদ সংক্রান্ত লেনদেন, পরেরটি হলো চেকে ভাড়া পরিশোধ, অর্থাৎ হলো ভাড়া ডেবিট টু ব্যাংক, এটি আসবে। চেকে ভাড়া পরিশোধ 3,000 টাকা। আমরা 9 তারিখে যেটি জাবেদা করছি ব্যাংক টু নগদান, সুতরাং এটিও আসবে না। 10 তারিখে যেটি আসবে লক্ষ্য করে দেখো, নগদান ডেবিট দেনাদার ক্রেডিট 9,800, প্রদত্ত বার্তা ডেবিট দেনাদার ক্রেডিট, অর্থাৎ এইখানে 200 টাকা আসবে। 10 তারিখে প্রদত্ত বার্তা 200 টাকা। 11 তারিখে প্রাপ্ত বার্তা 100 টাকা। ব্যাংক থেকে উত্তোলন করলো নগদান টু ব্যাংক, এটিও আসবে না। তাহলে আমরা 4 5 9 আর 3 12, 12,300 টাকা এটি পেলাম আমরা, অর্থাৎ আমাদের অনগদ লেনদেনের পরিমাণ। লেনদেন কিন্তু একটু নগদ সংক্রান্ত নয়। নগদ সংক্রান্ত লেনদেন হতে হলে এক পক্ষ থাকবে নগদ, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট। প্রশ্ন তো হতে পারে যে স্যার 10 আর 11তে তো আমাদের নগদ আছে, তোমরা যাবে তাটা আবার ভালো করে লক্ষ্য করে দেখো, আমাদের একটা নগদ সংক্রান্ত আর একটা অনগদ সংক্রান্ত, অর্থাৎ হলো যেটি নগদে পাওয়া গেছে দেনাদারের কাছ থেকে 9,800 টাকা, ওই জাবেদাটা তো ভেঙে আমরা করতে পারতাম নগদান ডেবিট দেনাদার ক্রেডিট 9,800 টাকা। সেকেন্ড জাবেদার একটি করতে পারতাম প্রদত্ত বার্তা ডেবিট দেনাদার ক্রেডিট 200 টাকা, সেটাই দেনা প্রদত্ত বার্তা, পরেরটা প্রাপ্ত বার্তা। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু প্রশ্নোত্তর পর্ব আলোচনায় যাব, তারপরে আমরা একটা হোমওয়ার্ক আজকেও তোমাদেরকে দিব, যে হোমওয়ার্কের মাধ্যমে আমরা আসলে কতটুকু আমরা একটু প্রশ্নোত্তর করতে যাই। ওয়ালাইকুম সালাম, সবাই আমাদের প্রিয় শিক্ষার্থীরা সবাই ক্লাস করতেছো, আমরা প্রশ্ন চাচ্ছি। প্রশ্ন তেমন নেই। 1 মিনিট স্যার, কারবারি বাট্টা কেন হিসাবভুক্ত হয় না? কারণ কারবারি বাট্টার টাকাকে আমরা কখনো হিসাবভুক্তই করি না। লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, সেটি হলো প্রশ্নটি করেছে আমাদের আরমান হোসেন, যে পণ্য ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে যে বাট্টা অন্তর্ভুক্ত থাকে, অর্থাৎ যেটিকে ছাড় দিয়ে আমরা পণ্য ক্রয় আর বিক্রয় করে থাকি। যেমন লক্ষ্য করে দেখো, আমরা যখন বাট্টা বা অ্যাপেক্স বা কোনো স্যান্ডেল বা জুতার দোকানে যাই, লেখা থাকে 10% ডিসকাউন্ট। তার মানে কি, আমরা 10,000 টাকার 1,000 টাকার একটা জিনিস 10% ডিসকাউন্ট মানে 900 টাকা। আমরা কি 1,000 টাকা দিই না 900 টাকা লেনদেন করি? 900 টাকা, অর্থাৎ সেটিকে বাদ দিয়ে আমাদের করতে হয়, যার জন্য কারবারি বাটা কখনো হিসাবভুক্ত করতে হয় না। কারণ এটিকে, এর অপর নাম হলো পরিমাণ বাটা, মানে যত পরিমাণ বাড়বে তত পরিমাণ বাটার পরিমাণ বেশি হয়। এখানে কি আছে আমাদের একটা স্যার, উদ্বৃত্তর ঘর দেওয়া লাগবে না। হ্যাঁ, চাইলে দিতে পারো, কোনো সমস্যা নেই। উদ্বৃত্তর ঘর মানে প্রতিবারে যোগ বিয়োগ করে যে উদ্বৃত্তটা পেলাম সেই ফরম্যাটেও তুমি করতে পারো, কোনো প্রশ্ন নেই। আর কোনো প্রশ্ন আমরা দেখি, ছেলে মেয়েরা তোমরা সবাই জাবেদা নিজেরা করেছো, ভেরি গুড, থ্যাংক ইউ।
ক্রয় টু নগদান, ব্যাংক নগদান, প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, নগদান প্রদত্ত বার্তা হিসাব, দেনাদার হিসাব। মোসাম্মত রেশমা, ভেরি গুড। জান্নাতারা শর্মী, 9 তারিখের বার্তাটা বুঝতে পারলাম না, যদি আমি 4 তারিখটা ব্যাংক হিসাবে লিখতাম তাহলে তো ব্যাংকে জমা দিতাম, তাহলে পরে আবার ব্যাংকে জমা দিলে তো 2 বার হয়ে যায়, এটা বুঝতে পারছি না। অর্থাৎ হলো এটাই প্রবলেম প্রিয় শিক্ষার্থী। আমরা 4 তারিখটাকে যদি আমরা লিখতাম, চেককে ব্যাংক হিসেবে গণ্য করতাম, তাহলে 9 তারিখের এন্ট্রিটা আর হতো না, অর্থাৎ 9 তারিখের এন্ট্রিটা আমার এখানে লিপিবদ্ধ করা যেত না। যার যদি নগদান হিসেবে আমরা লিপিবদ্ধ করি তাহলে লেখা যাবে। এই জন্য আমরা একটু ভালো করে মনে রাখতে হবে, পুরো অঙ্কটা একবার পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার পরে অঙ্ক তোমরা ফরম্যাট তৈরি করে অঙ্ক করার ক্ষেত্রে যাবা। একমাত্র তোমরা চাইলে তাহলে আমরা যদি জাবেদাই দিই তাহলে লক্ষ্য করতে হবে যে 9 তারিখের এন্ট্রিটা আমরা আর দিব না, কিন্তু 9 তারিখের এন্ট্রি যদি থাকে তার প্রেক্ষিতে আমাকে করলে নগদান হিসাব নিয়েই করতে হবে। স্যার 10 আর 11 তারিখটা আরেকবার একটু বলবেন। জান্নাতারা শর্মী, প্লিজ, থ্যাংক ইউ। অর্থাৎ লক্ষ্য করতে হবে 10 তারিখে যেটি আছে 10 তারিখের এন্ট্রিটা আমরা একটু দেখব, পরে আমরা একটু আরো প্রশ্নগুলো নিয়ে 10 তারিখ নিয়ে আবারও যাচ্ছি আমরা পিছে। লাইলা তাসনিম, স্যার 4 তারিখে ব্যাংক হিসেব লিখে যাবে না, নগদান হিসেব লিখতে হবে। হ্যাঁ, সেটি বললাম স্যার। দেনাদার আর প্রাপ্য বিল একটা কলামে করা যাবে না, যাবে না, যেহেতু প্রাপ্য বিল হিসেবে আলাদা করে উল্লেখ আছে, যার জন্য প্রাপ্য বিলের আলাদা কলাম করে নিবা তোমরা। এরপরে আর কোনো কলাম, আর কোনো প্রশ্ন আছে কি? 12 তারিখকে যদি আমরা ব্যক্তিগতভাবে উত্তোলন ধরে কারবার থেকে বাদ দিই তাহলে কি ভুল হবে? ভুল হবে না। প্রশ্ন হলো ব্যক্তিগত উল্লেখ না থাকলে সেটাকে আমরা নগদান বলে, কারবারের স্বার্থে বলে গণ্য করি। এখন যদি সরাসরি লেখা থাকতো ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, তাহলে কারবারের স্বার্থে বলার কোনো সুযোগ থাকতো না। যেহেতু বলা আছে সেখানে যে আমাদের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন নাই, যার জন্য এটিকে আমরা নগদান হিসেবে গণ্য করছি। তুমি যদি চাও সেটিকে শেষে নোট আকারে দিতে পারো। কয়ের টাকার ঘর 2টা দেওয়া যাবে? এতদিন তো 2টা করে ঘর দিয়ে করেছি, এখন কিভাবে? নো প্রবলেম, তুমি চাইলে যদি পড়ো তাহলে এখানে আরেকটি কলম করে যোগ করে সেটি কি করবা, সেটি হলো আমাদের এই 12,300 টাকা এখানে না লিখে পরের কলামে 12,300 টাকা দিয়ে দিবা। তবে কলাম কখন দুটো হয় তা লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী। সাধারণত এক কলামে নিয়ে যোগ বিয়োগ করে যখন আরেক কলামে আমরা ট্রান্সফার করি, কেউ যদি চাই 2টো কলাম করবে তারও প্রবলেম নেই, কেউ যদি করে একটা কলাম, নো প্রবলেম। আসলে একটা কথা ভালো করে মনে রাখবা, আমরা অঙ্কের উত্তর চাই সঠিক এবং সুন্দরভাবে। কলাম একটা করলে না 2টো করলে, যেখানে নেসেসারি 2টো কলাম সেখানে তুমি করতে পারো, যেখানে একটি কলাম করলে চলবে সেখানে আমাদের এরকম বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, আমরা আবারও সেই এন্ট্রিতে আমরা আবার ফিরে যাব, সেটি হলো আর কোনো প্রশ্ন নেই প্রিয় শিক্ষার্থী। সেটি হলো আমাদের 11 নাম্বার, 10 নাম্বার এবং 11 নাম্বার। তোমরা লক্ষ্য করে দেখো 10 নাম্বার কি আমরা পেয়েছি টাকা, পাওয়া গেলে নগদান ডেবিট, যার কাছ থেকে পেলাম সে হলো ক্রেডিট, অর্থাৎ দেনাদারের কাছ থেকে পেয়েছি দেনাদার ক্রেডিট। আর যেই পরিমাণ টাকা আমরা কম পেয়েছি সেটি প্রদত্ত বার্তা হিসাব ডেবিট, প্রদত্ত বার্তা খরচ, মালিকানা সত্যতা। জাবেদাটা আমরা কি করেছি? নগদান ডেবিট, নগদের সাথে যোগ, দেনাদার ক্রেডিট, দেনাদার থেকে বিয়োগ, প্রদত্ত বার্তা ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট মানে খরচ, মালিকানা সত্য থেকে বাদ। পরের জাবেদাটা কি করলাম? পাওনাদার বা প্রদেয় হিসাব ডেবিট মানে প্রদেয় হিসাব থেকে বাদ, নগদান ক্রেডিট, নগদ থেকে বাদ, প্রাপ্ত বার্তা আয়, বাট্টার ঘরে বা মালিকানা সত্ত্বের ঘরে যোগ। এই হলো অঙ্ক প্রিয় শিক্ষার্থী। আমরা এরই আলোকে আজ একটি তোমাদের হোমওয়ার্ক দিতে চাই, দেখি অঙ্কটা তোমরা একটু দেখে নাও। জনাব ক নগদ 2,50,000 টাকা, আসবাবপত্র 60,000 টাকা, প্রাপ্য হিসাব 30,000 টাকা এবং 20,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। অর্থাৎ বছরের শুরুতে তার এ ধরনের লেনদেনগুলো ছিল। 2020 সালের জুলাই মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ: জুলাই 2 মাসিক 3,000 টাকা হারে 4 মাসের ভাড়া প্রদান করে একটি দোকান ঘর ভাড়া করা হলো। অর্থাৎ এইখানে যে জাবেদাটা হবে, আমি 1 নম্বরে যদি যাই, নগদান ডেবিট 2,50,000 টাকা, আসবাবপত্র ডেবিট 60,000 টাকা, প্রাপ্য হিসাব ডেবিট 30,000 টাকা, ঋণ হিসাব ক্রেডিট 20,000 টাকা। আর দুটোর যে পার্থক্য অর্থাৎ হলো 2,50,000 আর 60, 3,10,000, 3,40,000 থেকে 3,20,000 টাকা মূলধন হিসাব ক্রেডিট। দ্বিতীয় নম্বরে যে আমাদের জাবেদা সেটি হবে ভাড়া খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব বা যেহেতু আমরা প্রদান করেছি অগ্রিম ভাড়া ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমার অঙ্ক হলো
লক্ষ্য করতে হবে জুলাই মাসের আর ভাড়া প্রদান করেছি আমি 4 মাসের, অর্থাৎ অগ্রিম খরচ প্রদান করা হলো, অগ্রিম খরচ, এটি হলো সম্পত্তি। যদি শুধু ভাড়া খরচ হতো তাহলে তার কোনো ঘর করতে হতো না সম্পদ পাশে, কিন্তু এখানে যেহেতু আমরা বলতেছি অগ্রিম ভাড়া, এটি একটি কলাম হবে সম্পত্তির। অগ্রিম ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট 12,000 টাকা। সাপ্লাইজ ডেবিট, নগদান ক্রেডিট, অর্থাৎ হলো দুটো সাপ্লাইজ আছে, সাপ্লাইজ ডেবিট আমরা চাইলে দুটো জাবেদা করতে পারি, সাপ্লাইজ ডেবিট নগদান ক্রেডিট 5,000 টাকা, আবার সাপ্লাইজ ডেবিট এবং পাওনাদার ক্রেডিট হলো আমার 3,000 টাকা, অথবা আমরা একবারে করতে পারি সাপ্লাইজ ডেবিট 5 আর 3 8,000 টাকা, নগদান ক্রেডিট 5,000 এবং পাওনাদার ক্রেডিট 3,000। জনাব ক, ব্যক্তিগত এত টাকা মূল্যের কম্পিউটার ব্যবসায়িক অর্থাৎ হলো একটি ব্যক্তিগত কম্পিউটার কারবারে প্রদান করা হয়েছে 35,000 টাকা। এটাও হবে তোমার অফিস সরঞ্জাম অথবা দেখে অফিস যন্ত্রপাতি ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট 35,000 টাকা। কমিশন প্রাপ্তি, নগদান ডেবিট, প্রাপ্ত কমিশন ক্রেডিট। সাপ্লাইজ ক্রয় বাবদ বাকি টাকা হতে 1,000 টাকা প্রদান করা হলো, পাওনাদার ডেবিট, নগদান ক্রেডিট 1,000 টাকা। নগদে সেবা প্রদান এবং ধারী প্রদান সেবা প্রদান, নগদান ডেবিট, সেবায় ক্রেডিট, প্রাপ্য হিসাব ডেবিট বা দেনাদার ডেবিট, সেবায় হিসাব ক্রেডিট। 1 মাসের ভাড়া খরচ হিসেবে গণ্য করতে হবে, অর্থাৎ হলো অগ্রিম যে ভাড়া তার মধ্যে 1 মাসটাকে খরচ, 1 মাসের কত টাকা, 3,000 টাকা, তাহলে ভাড়া খরচ হিসাব ডেবিট আর অগ্রিম ভাড়া ক্রেডিট হবে 3,000 টাকা। অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ, আমরা সাপ্লাইজটাকে তখন সম্পদ ডেবিট করেছিলাম, এখন করতে হবে সাপ্লাইজ খরচ ডেবিট এবং অব্যবহৃত সাপ্লাইজ বা সাপ্লাইজ হিসাব ক্রেডিট। এরই আলোকে যেটা করতে হবে প্রিয় শিক্ষার্থী, সাপ্লাইজ খরচের পরিমাণ কত সেটা তোমরা দেখাবা এবং জাবেদা দাখিলা তৈরি করবা এবং হিসাব সমীকরণ প্রস্তুত করবা। সবার আগে যে কাজটি করতে হবে তোমাদের সেটি হলো তোমরা আগে জাবেদা তৈরি করবা, তারপরে হিসাব সমীকরণ প্রস্তুত করবা এবং সাপ্লাইজ খরচের পরিমাণ প্রস্তুত করবা। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এ পর্যন্ত আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখতে চাই এবং আশা করি হোমওয়ার্কটা তোমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে তৈরি করবা। এই আশা ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।